পলিটিক্সে there is a simple line that is the straight line. আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি। যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়, অর্থনীতি নিয়ে কথা বলতে হয়। মাননীয় স্পিকার, আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের। সেই দরবেশের কথা এখন বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে। সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার। এছাড়া আরো যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি। মাননীয় স্পিকার, গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল। এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2000 কোটি টাকা উঠিয়েছে। মাননীয় স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিটদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন, দিজ আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া। শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিয়ার, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন। আমার মনে আছে, আমি ছিলাম না সংসদে, তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি, ভূত, শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না। বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে। কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। মাননীয় স্পিকার, এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপ্রিটদের বিচার করা, অথবা এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। মাননীয় স্পিকার, 1 কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরো অনেক লোক আছে, আরো অনেক মা বোনের আছে, আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরো অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার MP মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না। ফার্মার্স ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে
1 কোটি না 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তার অনেক এফর্ট, অনেক কাজ করেছেন, যার কারণে আজকে এটা এসেছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক। বাট বর্ডার কিলিং নিয়ে কিছু কথা বলতে হয়। আই এম সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজনের জেলখানায় মারা গিয়েছে। আই ওয়ান্ট টু পুট ইট প্লেন অ্যান্ড সিম্পল, no killing is justified unless it is justified by law. এটা ধিক্কার জানাই আমি। এত আলাপ করি, এত সমুদ্র জয় করি, বর্ডারটা জয় করতে পারি না, একটাবার কি তাদের সাথে যা কথা বলতে পারি না? আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল, এটাতে কোনো এফেক্ট হবে না। সৌদির ডিপ্লোম্যাটও তো ইন্টেলিজেন্ট না মাননীয় স্পিকার। ওই তারিক আর খালাস বলে 20 লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে। আমাদের উচিত মার্কেটে রিউমার, আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না, আমাদের উচিত শিশু টেক এনাফ এফর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয়। সারা বাংলাদেশ এনডিটিভি, ইন্ডিয়ান টেলিভিশন, বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে। সবাই বলে মমতা আসবে না, ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে, বাস্তবে মমতা আসলো না। তিস্তা হয় নাই, তাই ট্রানজিট হবে না। বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান হ্যাজ নাথিং টু ডু উইথ আদার। তারপরে কি হলো না হলো, এখন শুলি ট্রানজিট হয়ে গেছে। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত। গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট, একটা জিনিস আমার মনে আসছে, মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকাবাজ এটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভড। জনগণ বাংলাদেশের চায় তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে ওই 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় 30,000 ভোট, আরেক জায়গায় 1 লাখ ভোট দিয়ে আপনি 7 কোটি ভোটকে হিসাব করতে পারবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আনাই হয়েছিল বিকজ বড় দুইটা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না, মিউচুয়াল রেসপেক্ট ছিল না। আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই, পরশুদিনও আপনি পার্লামেন্টে দেখেছেন, আগামীতেও দেখতে পারবেন। সুতরাং উই আর নট রেডি ফর অ্যান ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট, আদারওয়াইজ এর বাইরে যাই করা হবে এটা অ্যাকসেপ্টেড হবে না। কোন সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না, যে সিস্টেমটা চালায় তার দোষ। সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না। আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনোদিন এমপি হবে না? আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না? আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাচে আনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না, দেশ আরো খারাপের দিকে চলে যাবে। মাননীয় স্পিকার, আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে, সেটা নিয়েও কথা বলতে হবে। টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, স্পিকার, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না। বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরাল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে। এছাড়াও এই আইজিডব্লিউ, আইসিএক্স লাইসেন্সগুলি, ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না। বাট এনিওয়েজ, এমন লোকজনকে দেয়া হচ্ছে 11টা 12টা আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে, 25টা 30টা করে দেওয়া হচ্ছে। এবং মার্শাল্লাহ আগে ভিওআইপি 2টা একটা আসতো, এখন ভিওআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে, এখন সবকিছুই ভিওআইপিতে আসে। এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার। মাই স্পিকার, সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। মাই স্পিকার, অ্যারিস্টটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিসাইজড অর অ্যান্টিসিপেটেড দ্যাট দেয়ার সামথিং কল্ড মিডিয়া, এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে। আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায়, হালকা হয়ে যায়। আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল when মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া, বিকজ মিডিয়াকে যদি আমরা ভালনারেবল করে দেই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না। আমাদের উচিত প্রত্যেককে
কমপ্লিমেন্ট করা, দ্যাটস দ্য ওয়ে ইট শুড রান। এই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কত কিছুই তো করা হয়েছে, বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম, এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের, তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি, কিভাবে? এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাই স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে।